Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আজকে নতুন একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। রিপোর্ট রাইটিং যে কোনো ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রিপোর্ট রাইটিং এর প্রত্যেকটি টপিক বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে বেস করে তৈরি করা হচ্ছে, তাই প্রত্যেকটি ক্লাস তোমরা ফলো করো এবং অবশ্যই এই টপিকগুলো প্রস্তুত রাখো তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য। তাহলে শুরু করছি আজকের লেসন। রাইট এ রিপোর্ট অন ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যাকে সংক্ষেপে বলা হয় ONOE। ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ সারা দেশে একটাই ইলেকশন হবে, একটাই নির্বাচন হবে। এই যে কনসেপ্টটা অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন বা সাইমালটেনিয়াস ইলেকশন, এই ইলেকশনের কনসেপ্টটা তৈরি করা হয়েছে একটি রিপোর্টের ভিত্তিতে এবং সেই রিপোর্টটি পেশ করা হয়েছে আমাদের ফর্মার প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সুপারভিশনে। এবং সেখানে বলা হচ্ছে সাইমালটেনিয়াস ইলেকশন যদি সারা দেশে ইমপ্লিমেন্ট করা হয় তাহলে কি কি সুবিধা হতে পারে। কিন্তু সেই রিপোর্টে বেশ কিছু অসঙ্গতি রয়েছে এবং সেই জন্য অপোজিশন বা বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের কিন্তু বিরোধিতা করছে। তারা অপোজিশন যারা রয়েছে অপোজিশনে তারা এটার অগেনস্টে কথা বলছে। আজকের রিপোর্টে আমরা জানবো সাইমালটেনিয়াস ইলেকশন বলতে কি বোঝানো হয়, এটা যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে কি কি সুবিধে হবে ভারতবর্ষের, এবং এটা যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে কি কি অসুবিধে হতে পারে, এবং সবার শেষে আমরা আলোচনা করব কিভাবে সেই প্রবলেমটা দূর করা যেতে পারে। তাহলে আজকের রিপোর্ট রাইটিংয়ে আমরা ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। রিপোর্টের টাইটেল দেওয়া হয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। রিপোর্টে লেখা হয়েছে বাই স্টাফ রিপোর্টার, কলকাতা 26 May 2024। A high-level committee under former President Ramnath Kovind submitted its report on One Nation One Election on 14th March 2024। একটা হাই লেভেল কমিটি যেটা তৈরি করা হয়েছিল আমাদের পূর্ববর্তী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের তত্ত্বাবধানে, এবং সেই হাই লেভেল কমিটি একটি রিপোর্ট সাবমিট করে যার নাম ওয়ান নেশন ওয়ান ইলেকশন। রিপোর্টটি সাবমিট করা হয় 14th March 2024। One nation one election or simultaneous election refers to the idea of conducting multiple elections at various levels of government all at the same time or during a synchronized period। খুব ভালো করে বোঝো এই বিষয়টা। এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন OEON কিংবা সাইমালটেনিয়াস ইলেকশন, এটা বলতে বোঝায় এমন একটা আইডিয়া যেখানে মাল্টিপল ইলেকশনস অনেকগুলো নির্বাচন নেওয়া হবে অ্যাট ভেরিয়াস লেভেলস অফ গভর্নমেন্ট, গভর্নমেন্টের বিভিন্ন স্তরে। অর্থাৎ আমরা আমাদের ভারতবর্ষে দেখতে পাই লোকসভাতে একটা নির্বাচন হয়ে থাকে, বিধানসভা স্তরে একটা নির্বাচন হয়ে থাকে, পঞ্চায়েত স্তরে নির্বাচন হয়, মিউনিসিপ্যালিটি স্তরে নির্বাচন হয়, বাই ইলেকশন হয়ে থাকে। তো বিভিন্ন লেভেলে বিভিন্ন সময় আমরা দেখতে পাই বিভিন্ন রকম নির্বাচন হয়ে থাকে। বলা হচ্ছে এই সমস্ত নির্বাচন বিভিন্ন সময় না হয়ে সমস্ত নির্বাচনগুলো একটা সেম টাইমে হবে, কিংবা ডিউরিং আ সিঙ্ক্রোনাইজড পিরিয়ড, কিংবা দেখা যাচ্ছে কিছুদিনের ব্যবধানে একটা সময় নির্ধারণ করা হচ্ছে যে সময়ের পিরিয়ডের মধ্যে সমস্ত নির্বাচনগুলো সম্পন্ন হচ্ছে, সমস্ত লেভেলের নির্বাচনগুলো একসাথে সম্পন্ন হচ্ছে। অর্থাৎ আমাদের ভারতবর্ষে কিছুদিন আগেই দেখতে পেয়েছি একটা ভোট উৎসব হয়ে গেল। বেশ কিছুদিন ধরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে ভোট কন্ডাক্ট করা হলো, লোকসভা ভোট, এবং সেই ভোট যে যতদিন ধরে চলেছিল সেখানে যত খরচা হয়েছে, সেখানে যত ম্যান পাওয়ার লেগেছে, যত ভোট রিলেটেড বিভিন্ন রকম হিংসাত্মক ঘটনার আমরা কথা শুনতে পেয়েছি, বা বলতে পারো যে ভোট হওয়ার আগে থেকে যেভাবে বিভিন্ন সরকারি অফিসে গভর্নেন্সে বিভিন্ন কাজ বন্ধ হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পাই একটা প্রবলেম ক্রিয়েট করে। ভোট আসছে মানে তার বেশ কিছু মাস আগে থেকেই তার কাজকর্ম শুরু হয়ে যায়, তার ফলে স্বাভাবিক যে সরকারি কাজকর্মগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে ডিলেড হতে শুরু করে, এবং সমস্ত অফিসে গেলে একটা কথা শোনা যায়, ভোট না মিটলে কোনো কাজ হবে না। তাহলে এই যে প্রবলেমগুলো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন একটা কনসেপ্ট নিয়ে এসছে হাই লেভেল কমিটি, এবং তাদের মত অনুযায়ী
এই যদি আমরা বিষয়টা ইমপ্লিমেন্ট করা যায় ভারতবর্ষে তাহলে অনেকটা সুবিধে হবে। এখন এই সিঙ্ক্রোনাইজড পিরিয়ডের মধ্যে সাইমালটেনিয়াস ইলেকশনটা কিভাবে কন্ডাক্ট করা হবে? ইট উইল বি কন্ডাক্টেড ইন 2 phases, দুটো ফেজে এটা সংঘটিত হবে। Simultaneous elections to the Lok Sabha and the state legislative assemblies will be held in the first phase. প্রথম ফেজে লোকসভা এবং স্টেটের যে সমস্ত ইলেকশনসগুলো আছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেই দুটো ভোট এখানে কিন্তু কন্ডাক্ট হয়ে যাবে। and the elections to the municipalities and panchayats will be held within 100 days in the second phase. এবং দ্বিতীয় দফাতে আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিস যে লোকাল ভোটগুলো আছে সেই সমস্ত ভোটগুলো কন্ডাক্ট করা হবে এবং সেটা প্রথম ফেজের 100 দিনের মধ্যে। তাহলে এই যে দুটো ফেজে আমরা দেখতে পাচ্ছি সিঙ্ক্রোনাইজড পিরিয়ড, সেটা কিন্তু 100 দিনের পিরিয়ড দেওয়া আছে এবং 100 দিনের মধ্যে দুটো দফাতে লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিস এই সমস্ত ভোট কন্ডাক্ট করা হবে। এই জিনিসটা যদি চালু করা হয় তাহলে সুবিধে কি হবে? ইট উড সেভ আ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড টাইম। অবশ্যই খরচা অনেকটা কমে যাবে, সময় অনেকটা বেঁচে যাবে। সময় যে নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে, সেটা কিন্তু হবে না, কারণ সারা বছরই দেখা যাচ্ছে কোথাও না কোথাও কোনো না কোনো ইলেকশনস চলছে। 5 বছর ধরে 5 বছর পর পর লোকসভা ভোট হচ্ছে, তারপর বিধানসভা ভোট হচ্ছে, তারপর স্থানীয় ভোট হচ্ছে। এই যে দেখা যাচ্ছে কি হয়, আলটিমেটলি সারাক্ষণই কোথাও না কোথাও ভোটের প্রক্রিয়া চলছে। ইট রিডিউসেস দি বার্ডেন অন ইলেকশন রিলেটেড ম্যান পাওয়ার ইনক্লুডিং সিকিউরিটি পার্সোনেল অ্যান্ড পোলিং অফিসিয়ালস। দেখো, একটা ভোট কন্ডাক্ট করতে গেলে যে পরিমাণ লোকজন দরকার, যে পরিমাণ পোলিং অফিসিয়ালস দরকার, ভোট কেন্দ্রে গিয়ে যারা ভোট গ্রহণ করছে বা ভোট কেন্দ্র থেকে যখন ভোটের মেশিনগুলো নিয়ে আসা হচ্ছে, বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে আসা হচ্ছে, তখন যেখানে ডিসিআরসিতে রিসিভ করছে, যেগুলো ডিস্ট্রিবিউট করছে, এই যে প্রচুর লোক দরকার হয়ে থাকে। এবং এর সঙ্গে সঙ্গে যারা সিকিউরিটির দায়িত্বে রয়েছে, সিআরপিএফ বলতে পারো বা স্থানীয় যে পুলিশ আছে, লোকাল পুলিশ, এই সমস্ত মিলেমিশে প্রচুর লোক দরকার হয় একটা ভোট কন্ডাক্ট করতে। যদি বারবার করে ভোট নেওয়া হয় তাহলে যতবার ভোট নেওয়া হবে ততবার এত এত লোকের প্রয়োজন পড়বে। তাই যদি ভোটের সংখ্যাটা কমিয়ে দেওয়া হয়, একবার মাত্র ভোট নেওয়া হয়, তাহলে এই যে ম্যান পাওয়ার দরকার, হিউজ ম্যান পাওয়ার, সেটার বার্ডেনটা কিন্তু অনেকটা কমে যাবে। Simultaneous elections help avoid frequent interruptions in governance due to the Model Code of Conduct. ভোট শুরুর কিছুদিন আগে থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে যায়, যেখানে নির্বাচন কমিশন কিছু বিধিবদ্ধ আইন তৈরি করে দিচ্ছে, যেখানে কে কীরকমভাবে আচরণ করবে, কোন কাজগুলো করা যাবে, কোন কাজগুলো করা যাবে না। এই যে মডেল কোড অফ কন্ডাক্ট যখন লাগু হচ্ছে, তখন সরকারি বিভিন্ন কাজকর্ম, গভর্নেন্সের বিভিন্ন কাজকর্ম কিন্তু ডিলেড হচ্ছে, ইন্টারাপ্টেড হচ্ছে, বিঘ্নিত হচ্ছে। যদি বারবার করে ভোট নেওয়া হয় তাহলে বারবার মডেল কোড অফ কন্ডাক্ট জারি করা হবে এবং বারবার কিন্তু গভর্নেন্সের কাজে বাধা সৃষ্টি হবে। তাই যদি একবার কোড অফ কন্ডাক্ট এটা লাগু করা হয় তাহলে দেখা যাচ্ছে গভর্নেন্সের কাজ অনেক বেশি স্মুথলি হতে পারবে। It promotes stability in governance by reducing the constant cycle of elections. বারবার করে যে ভোট হচ্ছে, কনস্ট্যান্ট সাইকেল অফ ইলেকশনস, বারবার করে ভোট হচ্ছে, এর ফলে কি হয়, এর ফলে গভর্নেন্সের যে স্টেবিলিটি সেটা কিন্তু অনেকটা কমে যায়। বারবার সরকারি কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে, বারবার কিন্তু কাজগুলো বিঘ্নিত হচ্ছে, এর ফলে স্টেবিলিটি অনেকটা কমে যায়। তাই যদি ইলেকশনস একবার করে হবে তাহলে বারবার ভোট না নেওয়ার ফলে গভর্নেন্সের কাজের অনেক বেশি স্থিরতা আসবে, স্টেবিলিটি আসবে। It simplifies the complex scheduling of elections at different levels. দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে গভর্নেন্সে বিভিন্ন রকম স্তর রয়েছে, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, এই বিভিন্ন স্তরে যে বারবার করে ভোট হচ্ছে, কবে কোথায় কোন ভোট হবে, এই যে একটা পুরো শিডিউল তৈরি করা, এটা খুব কমপ্লেক্স একটা জিনিস, সেটা কিন্তু অনেকটাই সিম্পলিফাই করা যাবে অ্যান্ড মেক্স ইট মোর অর্গানাইজড অ্যান্ড এফিশিয়েন্ট। এবং যদি একবার ভোট নেওয়া হচ্ছে তাহলে দেখা যাবে ভোট নেওয়াটা অনেক বেশি অর্গানাইজড ওয়েতে হবে, অনেক বেশি এফিশিয়েন্টলি করতে পারা যাবে, ভুল ত্রুটি অনেক কম হবে এবং অনেক বাধা বিপত্তি কমে যাবে। The government hopes that it will improve voter turnouts.
এবং সরকার খুব আশাবাদী যে যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশনস চালু করা যায় তাহলে ভোটারের সংখ্যা অনেক বাড়বে, ভোটার টার্ন আউট মানে ভোট দিতে আসা লোকের সংখ্যা অনেকটাই বাড়বে। দেখো কোনো একটা অন্য রাজ্যে ধরো কোনো লোকজন কাজ করছে, এবার যখন তার নিজের রাজ্যে ভোট হবে তখন তাকে তো তার বাড়িতে ফিরে আসতে হবে ভোট দেওয়ার জন্য। এবার সে যেখানে কাজ করে সেখান থেকে হয়তো সে ছুটি ম্যানেজ করতে পারছে না, বা ছুটি ম্যানেজ করতে পারলেও দেখা গেল সেই কদিনের মাইনে বা স্যালারি কেটে নেওয়া হবে, তার ফলে সে ভোট দিতে আসতে পারছে না। এই যে একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে আসা, এসে নিজের রাজ্যে সে ভোট দেওয়া, এই যে মাইগ্রেন্ট লেবারার তাদের ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হয়ে যায় ভোটে উপস্থিত থাকা বা নিজের ভোটটা দেওয়া। যদি একবার ভোট হচ্ছে সমস্ত দেশে একসাথে তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না, তার মানে লোকজন বেশি সংখ্যায় ভোট দিতে পারবে, তার নিজেদের বাড়িতে এসে ভোট দিতে পারবে। The committee recognizes the significance of a single electoral roll এবং কমিটি কিন্তু এটাও স্বীকার করেছে যখন একটা ইলেকটোরাল রোল তৈরি করা হবে তাতে কিন্তু অনেক বেশি সুবিধে হবে। দেখা যাচ্ছে বিধানসভার জন্য একটা ইলেকটোরাল রোল হচ্ছে, লোকসভার জন্য একটা ইলেকটোরাল রোল হচ্ছে, পঞ্চায়েতের জন্য একটা হচ্ছে। ইলেকটোরাল রোল মানে হচ্ছে এমন একটা নথি যেখানে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে কতজন ভোটার আছে, কতজন মেল ভোটার, কতজন ফিমেল ভোটার, কতজন ডেড ভোটার, কতজন শিফটেড ভোটার, এই সমস্ত নামগুলো সেখানে থাকে। কোনো একটা পার্টিকুলার এলাকাতে কতজন ভোটার তাদের সমস্ত নাম পরিচয়পত্র সেখানে থাকে, তাদের পার্ট নাম্বার থাকে। এই যে বিষয়টা সেটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়, প্রত্যেকবার বই তৈরি করতে হবে, প্রত্যেকবার সেগুলো চেঞ্জ হবে, তার থেকে একটা সিঙ্গেল ইলেকটোরাল রোল তৈরি করলে সেটাই প্রত্যেকবার কাজে লাগবে এবং সেটাতে অনেক বেশি সুবিধা হবে লোকজনের সম্পর্কে নিজেদের ইনফরমেশনগুলো কালেক্ট করে রাখতে। এরপর আমরা চলে আসছি কি কি প্রবলেম হবে, কেন সমস্ত অপোজিশন পার্টিরা এটার বিরোধিতা করছে, তাদের কি বক্তব্য। অন দি কন্ট্রারি, এটা বিপরীতে বলতে হয়, ব্রডার কনসেনসাস ওয়াজ নট অ্যাচিভড ডিউ টু ডিফারিং পার্সপেক্টিভস। ব্রডার কনসেনসাস খুব বেশি মাত্রায় কিন্তু এখান থেকে সাপোর্ট পাওয়া যায়নি বা সম্মতি পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি? ডিফারিং পার্সপেক্টিভস অর্থাৎ বিভিন্ন মতামতের জন্য সমস্ত স্তর থেকে এই বিষয়টাতে সম্মতি পাওয়া যায়নি। Simultaneous elections might violate the basic structure of the constitution and its democratic and federal nature. একটা খুব বড় কথা খুব ভালো করে বোঝো, যদি সাইমালটেনিয়াস ইলেকশনস চালু করতে হয় তাহলে আমাদের কনস্টিটিউশনের বা সংবিধানের যে বেসিক স্ট্রাকচার সেটা কিন্তু বিঘ্নিত হবে এবং আমাদের যে গণতান্ত্রিক এবং ফেডারেল নেচার আছে সেটাও টু সাম এক্সটেন্ট বিঘ্নিত হবে। এখানে দেখতে পাচ্ছি গণতান্ত্রিক মানে বলতে পারো যেখানে সবাই নিজের মতামত সমানভাবে জানাতে পারছে বা গণতান্ত্রিক উপায়ে ভোট দিতে পারছে। যদি এই রকম ওয়ান নেশন ওয়ান ইলেকশনস তৈরি করা হয় তাহলে আমাদের কনস্টিটিউশনের বেশ কিছু আর্টিকেলসকে চেঞ্জ করতে হবে, অ্যামেন্ডমেন্ট করতে হবে এবং সেটা হয়তো গণতান্ত্রিক উপায়ে নাও হতে পারে। সেখানে হয়তো সেন্ট্রাল এবং স্টেটের সমান অধিকার বজায় নাও থাকতে পারে। এই যে ফেডারেল নেচার ভারতবর্ষের সংবিধানের, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টস সবাই একসাথে মিলেমিশে কাজ করবে, দুজনের সমান অধিকার থাকবে, এই ব্যাপারটা কিন্তু বিঘ্নিত হতে চলেছে যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু করা হয়। আমরা এই যে সংবিধান অ্যামেন্ডমেন্টসের কথা বললাম বা সংবিধান সংশোধনের কথা বললাম, সেখানে দেখতে পাচ্ছি সংবিধানের যে আর্টিকেল রয়েছে, আর্টিকেল নাম্বার 83, যেখানে বলা হচ্ছে একটা পার্লামেন্ট কত বছর চলবে, একটা পার্লামেন্টের টার্ম কতদিন চলবে, ঠিক আছে, এইটা রয়েছে। আর্টিকেল 85 যেখানে বলা হচ্ছে ডিসলিউশন অফ লোকসভা, অর্থাৎ প্রেসিডেন্ট লোকসভা ভেঙে দিতে পারে, লোকসভার যে মেয়াদ সেটা শেষ হয়ে যাবে, এটা আর্টিকেল 85-এ রয়েছে। আর্টিকেল 172-তে রয়েছে ডিউরেশন অফ স্টেট অ্যাসেম্বলিজ, স্টেট লেজিসলেচারের কতদিন ডিউরেশন রয়েছে। আর্টিকেল 174-এ রয়েছে ডিসলিউশন অফ স্টেট লেজিসলেচারকে ডিসলিউশন করে দেওয়া হচ্ছে। এবং আর্টিকেল 356 যেখানে বলা হচ্ছে প্রেসিডেন্টের রুল চলবে, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন চলবে। এই যে আর্টিকেলগুলো রয়েছে সংবিধানে, এই আর্টিকেল সবকটা কিন্তু
অ্যামেন্ডমেন্ট করতে হবে, সংশোধন করতে হবে যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু করা হয়। কারণ এখানে পার্লামেন্টের টার্মস চেঞ্জ হচ্ছে, লোকসভা ডিসলিউশন চেঞ্জ হচ্ছে, রাষ্ট্রপতি শাসনের নিয়ম চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে চেঞ্জ হবে। সেটা একটা বড় চ্যালেঞ্জিং বিষয়, এবং সেক্ষেত্রে দেখা যাবে সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক বেশি প্রায়োরিটি পাচ্ছে। মার্জিনালাইজ রিজনাল পার্টিজ অ্যান্ড নেগলেক্ট লোকাল ইস্যুস, এটা করলে দেখা যাবে যে রিজনাল পার্টিগুলো রয়েছে, স্থানীয় পার্টি, তাদের কথা কিন্তু খুব একটা শোনা হবে না, এবং লোকাল যে বিষয়গুলো সেগুলো নেগলেক্টেড হবে। সেক্ষেত্রে ন্যাশনাল ইন্টারেস্টটা বেশি প্রায়োরিটি পাবে লোকাল ইন্টারেস্টের থেকে। অর্থাৎ তুমি যখন একটা স্থানীয় ভোট করছো, তুমি স্থানীয় বিষয়গুলোকে মাথায় রেখে ভোট নিচ্ছ, অর্থাৎ সেই স্থানীয় বিষয়গুলো যাতে সলিউশন হয় সেই জন্য নির্বাচন করা হচ্ছে। তোমার যে জনপ্রতিনিধি আসবে তিনি সেই বিষয়গুলো সলিউশন করবে। কিন্তু যদি এই লোকাল ভোটসগুলো প্রত্যেক 5 বছর অন্তর একবার হয়, তাহলে লোকাল ইস্যুসগুলো কিন্তু আনরিজলভ থাকবে। এনকারেজ দি ডমিনেন্স অফ ন্যাশনাল পার্টিজ, এবং দেখা যাবে ন্যাশনাল পার্টির যে একটা আধিপত্য সেটা খুব বেশি মাত্রায় ফুটে উঠছে। স্টেট পার্টিগুলো বা রিজনাল পার্টিগুলো সেগুলো কিন্তু অনেকটাই বেশি দূরে সরে যাচ্ছে বা তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। অ্যান্ড রেজাল্ট ইন আ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, এবং দেখা যাবে সেখানে রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট তৈরি হচ্ছে। সেক্ষেত্রে স্টেটের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা দূরত্ব তৈরি হবে, সেখানে স্টেট গভর্নমেন্ট কিন্তু বেশি প্রাধান্য পাবে, সেখানে রিজনাল পার্টিগুলো প্রাধান্য পাবে না। এটা অবশ্যই ভারতবর্ষের সংবিধানে যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে সেটাকে লঙ্ঘন করছে। There is still no clarity on how to deal with breaks due to dissolution of houses, president's rule, or even a hung assembly or parliament. যখন ধরো হঠাৎ করেই আমাদের যে দুটো হাউস আছে, আপার হাউস লোয়ার হাউস, তার মধ্যে কোনো একটা হাউসকে ভেঙে দেওয়া হলো, তাহলে তখন কিভাবে চলবে, তখন সেখানে তাহলে কিভাবে শাসনটা করা হবে, সেখানে কিভাবে সরকারি কাজকর্মগুলো চলবে, কিভাবে গভর্নেন্স চলবে, সে বিষয়ে কিন্তু ক্ল্যারিটি নেই। কিংবা কোথাও প্রেসিডেন্টের রুল চলছে, সেখানে কিভাবে গভর্নেন্স হবে, বা দেখা গেল কোথাও হাং অ্যাসেম্বলি বা পার্লামেন্ট চলছে। হাং অ্যাসেম্বলি বা পার্লামেন্টটা হচ্ছে যখন দেখা যায় কোনো একটা সিঙ্গেল পার্টি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিংবা জোট সরকারও সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তখন যে একটা অরাজকতা সিচুয়েশন হয় তখন তাকে বলে হাং অ্যাসেম্বলি বা পার্লামেন্ট। তাহলে এই রকম সিচুয়েশন হলে তখন কি ভোট নেওয়া যাবে না? যদি ভোট না নেওয়া যায় তাহলে সেই সমস্ত জায়গাগুলোতে কিভাবে সরকার চালনা করা হবে, কিভাবে শাসন চলবে, এগুলোতে কিন্তু এখনো কোনো ক্ল্যারিটি পাওয়া যায়নি। যদি প্রত্যেক 5 বছরে তুমি ভোটটা কন্ডাক্ট করতে চলেছো, তাহলে আর বাদবাকি সময় যে এই কাজগুলো হবে, এই ঘটনাগুলো ঘটবে, তাহলে তখন কিন্তু কোনো রকম ভোট না হলে সেখানে কোনো রিপ্রেজেন্টেটিভ পাওয়া যাবে না, কোনো ইলেকশন না হলে, তার ফলে সেখানে কিভাবে শাসনটা চলবে এটা কিন্তু ক্ল্যারিটি দিয়ে বলা নেই। Recurring cost of procuring EVMs and VVPATs and logistics including security deployment poses another problem. এবং এই যে বারবার ইভিএম মেশিনস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, ভিভিপ্যাটস নিয়ে যাওয়া হচ্ছে যেগুলোর মধ্যে ভোট নেওয়া হয়, এবং দেখা যাচ্ছে সিকিউরিটি পার্সোনালকে একবার এই জায়গাতে একবার সেখানে বারবার করে ডিপ্লয় করা হচ্ছে, এইটা কিন্তু অনেক বেশি খরচ সাপেক্ষ। ঠিক আছে, এইটা একটা বড় প্রবলেম হতে পারে। ইফ ইলেকশনস আর লেস ফ্রিকুয়েন্ট, যদি অনেক দিন পর পর ইলেকশনস হয়, ঘন ঘন ইলেকশনস না হয়, ইট উইল রিডিউস দি গভর্নমেন্টস অ্যাকাউন্টেবিলিটি টু দি পিপল। দেখা গেল যেখানে লোকজন ঠিকঠাক কাজকর্ম করছে না বা তোমার জনপ্রতিনিধি ঠিক করে কাজ করছে না, সেখানে তুমি তোমার জনপ্রতিনিধিকে সরিয়ে দিয়ে যিনি ভালো কাজ করবে নতুন করে নির্বাচনের মাধ্যমে তাকে নিয়ে আসতে পারো ক্ষমতাতে। কিন্তু যদি ভোটটা 5 বছর পর পর হয়, তাহলে কোনো একটা জায়গার নির্বাচিত প্রতিনিধি তিনি যদি ঠিক করে কাজ নাও করেন, তবুও তাকে সরানোর উপায় থাকবে না। অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু তার লোকজনের কাছে অ্যাকাউন্টেবিলিটিটা হারাবে, গভর্নমেন্ট কিন্তু দায়বদ্ধ থাকবে না বা তার দায়বদ্ধতা অনেক কমে যাবে, কারণ যেহেতু সেখানে নির্বাচন করা সম্ভব নয় বা সেই প্রতিনিধিকে 5 বছরের আগে সেখান থেকে সরানো সম্ভব নয়। এটা অবশ্যই গভর্নমেন্টের যে অ্যাকাউন্টেবিলিটি টু দি পিপল সেটাকে কমিয়ে দেবে। এটা অবশ্যই শাসনের ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে কিন্তু ভালো হবে না। তাহলে আমরা ভালোগুলো এবং তার মন্দগুলো দুটো জিনিস নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা একদম শেষে একটা ব্যালেন্সড ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করব, সলিউশন খোঁজার চেষ্টা করব। Therefore, there needs to be a consensus among all political parties. তাই জন্য অবশ্যই সমস্ত রাজনৈতিক পার্টির মধ্যে একটা কনসেনসাস বা একটা সমঝোতায় আসতে হবে বা একটা সম্মতিতে আসতে হবে, and a precise scrutiny
বিফোর ইমপ্লিমেন্টিং ONOE। এবং অবশ্যই তোমাকে কিন্তু একটা স্ক্রুটিনি করতে হবে, খুব ভালো করে সংক্ষিপ্ত স্ক্রুটিনি করতে হবে এই ONOE-টা চালু করার আগে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু করার আগে তোমাকে প্রত্যেকটা বিষয় ভালো করে খুঁটিয়ে দেখতে হবে। Ensuring constitutional validity through amendments remain a crucial challenge। এবং আমি যে বললাম এখানে 5খানা আর্টিকেল কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বা সংশোধনের মাধ্যমে চেঞ্জ করতে হবে, সেটা কিন্তু একটা ক্রুশিয়াল চ্যালেঞ্জ। অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালিডিটি থ্রু অ্যামেন্ডমেন্টস, অর্থাৎ এই সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো করলে সংবিধানে কতটা ভ্যালিডিটি থাকছে এই বিষয়টা এনশিওর করা কিন্তু একটা ক্রুশিয়াল চ্যালেঞ্জে এসে দাঁড়াচ্ছে। এই প্রত্যেকটা বিষয় মাথায় রেখেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই ব্যাপারটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে, এবং তার যে ডিসঅ্যাডভান্টেজগুলো রয়েছে সেগুলোকে খুব সুন্দর করে স্ক্রুটিনি করে, প্রিসাইজ স্ক্রুটিনি করে, সেগুলোকে সলিউশন করে তারপরেই এটা চালনা করতে হবে বলে আমার মনে হয়। তোমরা এইভাবে রিপোর্টটা লিখতে পারো। তোমাদের যদি মনে হয় কোথাও কোনো ইম্পর্টেন্ট পয়েন্টস বাদ দিয়ে দিয়েছে, তোমরা অবশ্যই এটা কমেন্টে লিখে আমাকে পাঠাতে পারো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার ক্লাসটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।